প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। তোমরা জানো তোমাদের অধ্যায়টা পুরো বইটি শর্ট সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো আমরা পুনরায় রিভিশন করে আসতেছি। আর আজকে যে অধ্যায়টা আমরা রিভিশন করব অর্থাৎ ওই অধ্যায়ের প্রাথমিক কিছু বিষয় জানবো, সেই অধ্যায়টা হচ্ছে পঞ্চম অধ্যায়। এই পঞ্চম অধ্যায়টি তোমাদের হলো দেখতে হলে আলো চাই। এই দেখতে হলে আলো চাই অধ্যায়টি তোমরা বরাবরই করে আছো। এর যে মূলত প্রথম যে বিষয়টি আলোচনার সেটা হচ্ছে দর্পণ। দর্পণ কি এটা তোমরা অনেকেই জানো, তারপরও তোমাদের বলছি দর্পণ কি। বিশেষভাবে প্রস্তুত যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। একটি দর্পণে মূলত বিষয় হচ্ছে আলোর প্রতিফলন কিভাবে হবে। প্রতিফলন হবে দুই ভাগে, নিয়মিত প্রতিফলন, অনিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলনে আলোক রশ্মি উচ্চ সঠিকভাবে অর্থাৎ একটি নির্দিষ্ট নিয়মে চলে থাকে। আর অনিয়মিত ভাবে যেমন তোমরা যদি একটা ভাঙা কাঁচের মধ্যে আলো ফেলো, দেখবে যে আলোক রশ্মি কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে। অর্থাৎ তুমি যদি দেখো একটা ভালো কাঁচে যদি আলো প্রতিফলন করো, যেমন তুমি বাসায় ব্যবহৃত যে আমরা দর্পণ ব্যবহার করি বা আয়না ব্যবহার করি, সেই আয়নার চেহারাটা সুন্দরভাবে দেখা যায়। কিন্তু যখন আমরা আমাদের ব্যবহৃত আয়নাটা বা দর্পণটা ভেঙে যায়, তখন কিন্তু দেখি যে আমাদের খন্ড খন্ড অংশ দেখা যায়। তাহলে এখানে যখন ভালো দর্পণ কাঁচটা ভালো থাকে বা আয়নাটা ভালো থাকে, তখন আলো নিয়মিত প্রতিফলন ঘটে। আর যখন দর্পণটি ভেঙে যায় তখন অনিয়মিত প্রতিফলন ঘটে। তাহলে এই প্রতিফলন দর্পণ আমাদের যে বিষয়টা আলোচনা ছিল, দর্পণে কি ঘটে? আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। তাহলে প্রতিফলনটা কি? প্রতিফলন তোমরা অবশ্যই জানো যে যদি কোনো আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে একটা প্রতিফলন পৃষ্ঠে বাধা পেয়ে আবার ওই মাধ্যমে কিছু পরিমাণ আলো ফিরে আসে, তাহলে সেটি হচ্ছে আলোর প্রতিফলন। তাহলে এখান থেকে এরকম দাঁড়াচ্ছে, ধরি এটা হচ্ছে দর্পণ, এটা হচ্ছে কি দর্পণ। এই দর্পণের একজন ব্যক্তি, তাহলে এখানে যদি একজন ব্যক্তি থাকে, তাহলে এখানে সেখান থেকে একটু আলো যাচ্ছে, আবার নিয়মিত পূর্বে ফিরে আসতেছে। যদি এক মাধ্যম থেকে আরেক মাধ্যম বিভেদ করে, আরেক মাধ্যম, এখানে হচ্ছে বায়ু মাধ্যম, এখানে হচ্ছে কাঁচ মাধ্যম, এখানে যে পৃষ্ঠে আঘাত কর, পৃষ্ঠে থেকে বাধা পেয়ে আবার ওই মাধ্যমে কিছু পরিমাণ আলো ফিরে আসে, তাহলে এই ফিরে আসাটা হচ্ছে আলোর প্রতিফলন। যাই হোক, আমরা আলোর প্রতিফলন সম্পর্কে আমাদের বইটি কোনো বিষয়ে আলোচনা করিনি, তারপর আমরা আলোর প্রতিফলন সম্পর্কে জানলাম। দর্পণ কি জানলাম? দর্পণকে দুই ভাগে ভাগ করা আছে। দুই ভাগে, একটা হচ্ছে সমতল দর্পণ আর একটা হচ্ছে গোলীয় দর্পণ। একটা হচ্ছে সমতল দর্পণ, দুই হচ্ছে গোলীয় দর্পণ। এখন সমতল দর্পণ, যদি কোনো একটা সমতল পৃষ্ঠে আমরা যেটা আলোচনা করব, এক নম্বর আলোচনা, সেটা হচ্ছে সমতল দর্পণ। তাহলে সমতল দর্পণ আমরা প্রতিদিন বাসার মধ্যে ব্যবহার করে থাকি। যেমন মনে করো যে এই বাসার মধ্যে কি থাকে, একটা সমতল পৃষ্ঠে এক পৃষ্ঠে যদি গ্যালভানাইজিং করা হয়, তাহলে এই পৃষ্ঠে কি হবে? দর্পণ হিসেবে কাজ করবে। তাহলে এটা হচ্ছে সমতল দর্পণ। সমতল পৃষ্ঠে এক পৃষ্ঠে যদি গ্যালভানাইজিং বা ধাতু পড়লে দেওয়া হয় আর অপর পৃষ্ঠ করে দর্পণ হিসেবে কাজ করে, তাহলে সেটি হবে সমতল দর্পণ। তাহলে সমতল দর্পণ আমরা কি কি কাজে ব্যবহার করি? চেহারা দেখতে, নাটক, চলচ্চিত্র, এগুলো দেখতে আমরা সমতল দর্পণ ব্যবহার করে থাকি। এছাড়াও আমাদের রাস্তায়, পাহাড়ি রাস্তার বাঁক নিতে আমাদের উদাহরণ আছে, যেমন নিরাপদ ড্রাইভিং এর ক্ষেত্রে পাহাড়ি রাস্তায় আমরা দেখি অনেক সময় বাঁক নিতে হয়, যে রাস্তায় চলাচলের সময় এভাবে বাঁক নিতে হয়। দেখা যায় এদিকের পথচারী যে আসতেছে, এদিকের পথচারী আসলে সেটা কিন্তু দেখা বড় রিস্ক পড়ে যায়। তখন কিন্তু একটা গাড়ি আসলে, এখানে একটা গাড়ি নিয়ে আসলে আর এই ব্যক্তি নিয়ে আসলে
উভয়কে দেখতে পারে না, তখন কি হয়, সেখানে দুর্ঘটনা হতে পারে। তাহলে সেক্ষেত্রে এখানে একটি যদি আমরা সমতল দর্পণ স্থাপন করি কত ডিগ্রি করে, 90 ডিগ্রি করে, তাহলে 90 ডিগ্রি করে যদি আমরা একটা সমতল দর্পণ তৈরি করি, তাহলে এখান থেকে একটা আলো রশ্মি এখানে এসে পড়বে, ওই আলো রশ্মি প্রতিফলিত হয়ে কিছু কারণে ওই দিকে ফিরে যাবে আর আলো এই দিকে ফিরে আসবে। তখন এই ব্যক্তি এখানে আলো দেখতে পাবে, অর্থাৎ এই ব্যক্তির প্রতিবিম্ব এখানে দেখতে পাবে, দেখার কারণে কি হবে, সে সচেতন হয়ে যাবে, অর্থাৎ সে গাড়ি চালালেও সে এই গাড়িটা দেখতে পেয়ে তার নিরাপদ ড্রাইভিংয়ের ব্যবস্থা করতে পারবে। তাহলে এখানে সমতল দর্পণ আমরা জানলাম চেহারা দেখার কাজে, পাহাড়ি রাস্তায় বাঁক নিতে, সেক্ষেত্রে আমরা সমতল দর্পণ ব্যবহার করে থাকি। তাছাড়া আমরা যেটা ব্যবহার করে থাকি টেলিস্কোপে, আমরা টেলিস্কোপেও আমরা কি ব্যবহার করি, সমতল দর্পণ ব্যবহার করে থাকি। তাই এখন আমরা জানলাম সমতল ব্যবহারের সম্বন্ধে জানলাম। এরপর যে বিষয় হচ্ছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণকে দুই ভাগে ভাগ করা হয়েছে, কয় ভাগে? তাহলে এখানে হচ্ছে গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ। তাহলে গোলীয় দর্পণকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। এখানে গোলীয় দর্পণকে কি কি ভাগে? একটা হচ্ছে তোমার একটা হচ্ছে অবতল দর্পণ, আর একটা হচ্ছে অবতল, আর একটা হচ্ছে উত্তল। তাহলে অবতল, উত্তল। তাহলে গোলীয় দর্পণটা কি এটা জানি, তাহলে গোলীয় দর্পণ জানার জন্য আমাদের যে বিষয়টা জানতে হবে, যে আগে জানতে হবে গোলীয় দর্পণটা কি। তাহলে গোলীয় দর্পণটা আসি শেষ করি একটা গোলক, এটা একটা গোলক। গোলকে যদি কোনো একটা অংশ দর্পণ হিসেবে কাজ করে তাহলে সেটি হবে গোলীয় দর্পণ। একে ভিত্তি করে দুই ভাগে ভাগ করা আছে, একটা সমতল দর্পণ আর একটা হচ্ছে উত্তল দর্পণ। ধরে এই গোলীয় দর্পণটাকে কেটে নেই, দুটো অংশ ধরে নেই, কিছু অংশ করে নেই। তাহলে এটাকে মনে করি এ বি অংশ আর এটা হচ্ছে সি ডি অংশ। তাহলে এ বি টাকে আমরা একটু আলাদা করে নেই। তাহলে দেখো যে আমরা ধরে নেই সি ডি টাকে আলাদা করে নিলাম, সি ডি। জানবো অবতল দর্পণ সম্পর্কে, কি সম্পর্কে? অবতল দর্পণ। এইটা হচ্ছে উত্তল পৃষ্ঠ, উত্তল পৃষ্ঠ, আর ভিতরের অংশটা হচ্ছে তোমার অবতল পৃষ্ঠ, অবতল পৃষ্ঠ। তাহলে অবতল পৃষ্ঠ বাইরের অংশটা, উচ্চ অংশটা হচ্ছে উত্তল পৃষ্ঠ, ভিতরের অংশটা হচ্ছে অবতল পৃষ্ঠ। তাহলে এখন দেখো উত্তল পৃষ্ঠটা, যদি অবতল পৃষ্ঠটা অবতল দর্পণ কখন বলবো? যদি গোলকের উত্তল দর্পণে উত্তল পৃষ্ঠে কি থাকে, ধাতুর পোলের লাগানো থাকে, আর অবতল পৃষ্ঠটা যদি কিসের দর্পণ হিসেবে কাজ করে তাহলে সেটাকে আমরা অবতল দর্পণ বলবো। তাহলে অবতল দর্পণ কি কি কাজে ব্যবহার করে? যেমন অবতল দর্পণ ব্যবহার করা হয় রূপচর্চা, দাড়ি ছাঁটার কাজে, এরপর হচ্ছে টর্চ লাইট, লঞ্চের সার্চ লাইট, এগুলোর ক্ষেত্রে আমরা অবতল দর্পণ ব্যবহার করতে পারি। এছাড়া আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যেহেতু আলোক দর্পণে আলোক অভিবেশন তপস্বী ক্ষমতা, তাহলে এখানে যদি আমরা আলোক রশ্মিগুলো কেন্দ্রীভূত করতে পারি, অবতল দর্পণ কি করতে পারে? আলোক রশ্মিগুলোকে কেন্দ্রীভূত করতে পারে। আলোক রশ্মি কেন্দ্রীভূত করে কোনো অংশ বা কোনো বস্তুকে তাপ অর্থাৎ উত্তপ্ত করার ক্ষেত্রে আমরা অবতল দর্পণ ব্যবহার করতে পারি। তাহলে অবতল দর্পণ চেহারা অর্থাৎ রূপচর্চার কাজে, দাড়ি ছাঁটার কাজে আমরা অবতল দর্পণ ব্যবহার করতে পারি। এছাড়াও টর্চ লাইট, সার্চ লাইট, এগুলোর ক্ষেত্রে আমরা অবতল দর্পণ ব্যবহার করে থাকি। এছাড়া হচ্ছে আমাদের যদি কোনো বস্তুকে আলোক রশ্মি উত্তপ্ত করা হয় সেক্ষেত্রে আমরা অবতল দর্পণ ব্যবহার করে থাকি। এছাড়াও ডাক্তাররা যে কাজটা করে, ডাক্তাররা চোখের সমস্যা, অর্থাৎ ভিতরের অংশগুলো অর্থাৎ শরীরের ভিতরের কিছু দেখার জন্য এই অবতলের সাহায্যে কিন্তু আলো পাঠানো হয়। যেমন নাক, গলা, এগুলোর ক্ষেত্রে কি ভিতরের অংশগুলো দেখা যায় না, তখন অবতল দর্পণের সাহায্যে আলোক রশ্মি কেন্দ্রীভূত করে ওই অংশগুলোতে আলো পাঠিয়ে দেখা হয়। তাহলে এখানে আমরা অবতল দর্পণের ব্যবহার জানলাম, অবতল দর্পণ কি সেটা জানলাম। তাহলে হচ্ছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণের আরেকটা আলোচনা হচ্ছে উত্তল দর্পণ। এটা হচ্ছে উত্তল দর্পণ, দুই শব্দ হচ্ছে উত্তল, উত্তল দর্পণ। তাহলে উত্তল দর্পণ আমরা ধরি এ বি অংশটাকে নিলাম, এ বি অংশ। যদি অবতল দর্পণটা কি
করে গ্যালভানাইজিং করা হয় অবতল পৃষ্ঠে যদি গ্যালভানাইজিং করা হয় আর উত্তল পৃষ্ঠে যদি দর্পণ হিসেবে কাজ করে তাহলে এটি কি করবে উত্তল দর্পণ হিসেবে ব্যবহৃত হবে। তাহলে অবতল পৃষ্ঠে যদি গ্যালভানাইজিং করা হয় তাহলে উত্তল পৃষ্ঠে যদি দর্পণ হিসেবে কাজ করে তাহলে সেটাকে আমরা উত্তল দর্পণ বলবো। তাহলে উত্তল দর্পণ আমরা জানলাম উত্তল দর্পণে অনেক রাশি আছে এগুলো তোমাদের জানা এগুলো হলেও পরবর্তীতে জানতে পারবা যদিও বা আমাদের জানা হচ্ছে। তা উত্তল দর্পণের ক্ষেত্রে কিভাবে আমরা ব্যবহার করি যেমন তোমরা দেখে থাকবা বাসের দুই সাইডে দেখবা যে কি থাকে কাঁচ লাগানো থাকে আয়না লাগানো থাকে। যেমন মোটরসাইকেল গাড়ির পিছনের পথচারীগুলোকে দেখার জন্য আমরা উত্তল দর্পণ ব্যবহার করে থাকি। ঠিক আছে, পিছনের পথযাত্রী এগুলো দেখার জন্য আমরা উত্তল দর্পণ ব্যবহার করে থাকি। এছাড়া আলোক রশ্মি বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ার জন্য আমরা এই উত্তল দর্পণ ব্যবহার করি। তোমরা দেখবা যে রাস্তার সাইডে অনেক বড় বড় বাল্ব লাগানো থাকে হ্যালোজেন বাল্বগুলো, সেগুলো আসলে মূলত হচ্ছে উত্তল দর্পণে লাগানো যাতে আলোটা ছড়িয়ে পড়তে পারে। তো সেটা হচ্ছে উত্তল দর্পণ। যাই হোক, আমরা দর্পণ সম্পর্কে জানলাম। দর্পণ কি, দর্পণ কত ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে, সমতল দর্পণ, গোলীয় দর্পণ। গোলীয় দর্পণকে আবার দুই ভাগে ভাগ করা আছে, একটা সমতল দর্পণ আর একটা হচ্ছে উত্তল দর্পণ। তাই দর্পণ সম্পর্কে আর দর্পণে কি ঘটে? আলোর প্রতিফলন ঘটে। কি ঘটে? আলোর প্রতিফলন ঘটে। তাহলে অনেক আলোর বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম দর্পণে। এখন আলোর প্রতিফলনটা ঘটে কোথায়? দর্পণে। এখন যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। আসলে মূলত বিষয় হচ্ছে আলোর প্রতিসরণটা কি? আলোর প্রতিসরণটা কি? তোমরা এটা অবশ্যই সংজ্ঞা জানো। সে বিষয়ে আবারও কিছু আলোচনা করতেছি তোমাদের বইয়ে যে আলোর প্রতিসরণটা জানার জন্য। তাহলে দেখো, তাহলে এখন আলোচনা বিষয় হচ্ছে আলোর প্রতিসরণ। তাহলে আমরা এখানে একটা ধরলাম, তাহলে এ এটা থেকে ধরি পি দাশ, এটা একটা মনে করি তরল মাধ্যম আর এটা হচ্ছে বায়ু তরল। তাহলে মনে করি একটা আলোক রশ্মি, তোমরা তাছাড়াও আরো একটা বিষয় লক্ষ্য করো প্রতিদিনের ব্যবহারে একটা গ্লাস, তাহলে একটা গ্লাস যদি লক্ষ্য করো, গ্লাস যদি পানি থাকে, তুমি একটা বস্তু যদি দাও এখানে ডুবাও ভাবে নাও, তাহলে কি হবে? এভাবে হেলান দিয়ে নাও, দেখা যাবে যে তোমার যদি তুমি এভাবে একটা বস্তু এভাবে ডুবিয়ে দাও তাহলে এখানে কিন্তু একটা মাধ্যম বিভেদ করা যায়। এই বস্তুটা আলোক রশ্মিটা দেখা করতে এদিকে, কিন্তু এদিকে তো হচ্ছে বেঁকে যাও, এদিকে কি হবে? বেঁকে যাও। আলোক রশ্মিটা তুমি মনে হবে যে এই যে দর্শনটা তুমি ঢুকিয়ে দিছো বা একটা পলক প্রবেশ করিয়ে দিছো পানির ভিতরে, কিসের ভিতরে? পলকের এখানে পানি দ্বারা ভরপুর আছে, একটা পলক তুমি ভিতরে প্রবেশ করেছো। কিন্তু এই আলোক রশ্মির দেখাটা সোজা বরাবর, কি বরাবর? সোজা বরাবর, কিন্তু সেটা সোজা লাইনে যাবে কোন দিকে? মনে হবে বেঁকে গেছে। এই যে বেঁকে যাওয়াটা, এই বেঁকে যাওয়াটা হচ্ছে আলোর প্রতিসরণ। এখন দেখো যে আমরা কয়টা মাধ্যম থাকতেছে এখানে, দেখো এখান থেকে ছিল পানি, উপরে ছিল কি? বায়ু। এটা আমরা এখানে পাবো, এটা হচ্ছে তরল মাধ্যম, এটা হচ্ছে বায়ু। এখানে জানাটা কি হচ্ছে? এটা হচ্ছে ঘন আর একটা হচ্ছে কি? হালকা। এটা ঘন মাধ্যম আর এটা হচ্ছে হালকা মাধ্যম। আমরা এই যে পি আর পি দাশ হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। পি আর পি দাশ কি? আমরা একটু রাশিগুলো দেখি। পি দাশ হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। তাহলে পি দাশ হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। এখন মনে করি যে আলোকরশ্মি কোন স্বচ্ছ সমসত্ব মাধ্যমে সরলরেখায় চলে। এটা তোমরা কোথা থেকে জানছো? ক্লাস নিচের ক্লাস থেকে জেনে আছো। তোমাদের বই কি বলছে যে আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে আপতিত না হবে, তাহলে এই যে এক মাধ্যম, এটা হচ্ছে আরেক মাধ্যম। তাহলে এখানে আমরা প্রবেশ করব বস্তুটাকে, তাহলে এখান থেকে কি হচ্ছে আলোকরশ্মি? মনে করি আলোকরশ্মিটা কি? এ এখানে এ গেছে, তাহলে এই আলোকরশ্মিটা এই দিকে যাওয়ার কথা
এই আলোক রশ্মিটা বেঁকে যাচ্ছে, কোথায় যাচ্ছে? বেঁকে যাচ্ছে। তাহলে কেন বেঁকে যাচ্ছে? এটা হচ্ছে আলোক প্রতিসরণ। তাহলে আলোক প্রতিসরণ কি? যদি কোনো আলোক রশ্মি এক মাধ্যম থেকে এক স্বচ্ছ এবং সংসর্গ মাধ্যমে অর্থাৎ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করার সময় যেদিকে যাওয়ার কথা সেদিকে না গিয়ে কিছু অংশ বেঁকে যায়, আর এই বেঁকে যাওয়াটাই হচ্ছে কি হচ্ছে? এই বেঁকে যাওয়াটা আলোক প্রতিসরণ। তোমাদের বই কি বলছে দেখো, যে আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে আপতিত না হয়ে বাঁকাভাবে আপতিত হয়, বাঁকাভাবে আপতিত হয়, তারপর হচ্ছে যে তখন মাধ্যমের বিভেদ তলে এর এখন দেখো এই যে বিভেদ তল এদিকে যাওয়ার কথা আমরা বলছি, এটা হচ্ছে কি দেশ পৃষ্ঠটাই বিভেদ তল। এরপর হচ্ছে যে দুই মাধ্যমের ভিতর গতিপথের দিক পাল্টে যায়, এদিকে যাওয়ার কথা কিন্তু গেছে ওদিকে, এদিকে চলে গেছে। তাহলে আলোক রশ্মির দিক পরিবর্তন, এই যে আলোক রশ্মিতে দিক পরিবর্তন করেছে এটা হচ্ছে আলোর প্রতিসরণ। তাহলে এখান থেকে আমরা একটু দেখি এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা কি রশ্মি? আপতিত। তাহলে এখন দেখো তো এরপর কি এ ড্যাশ এটাকে মনে করি এ ড্যাশ, এটাকে ধরলাম এ ড্যাশ, আর তাহলে এ ড্যাশ এখানে এ ডবল এ ডবল। তাহলে এখানে দেখো মাধ্যমে যাওয়ার কথা কোনটা? এখানে প্রতিসরিত রশ্মিটা কোনটা? কারণ যে আলোক রশ্মিটা বেঁকে গেছে ওটা হচ্ছে প্রতিসরিত রশ্মি। তাহলে এ ড্যাশ এ, তাহলে এ ড্যাশ এ ডবল ড্যাশ এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি, প্রতিসরিত রশ্মি। তাহলে প্রতিসরিত রশ্মি আমরা জানলাম। আপতিত রশ্মি কাকে বলবো? যে রশ্মিটা কি আছে বিভেদ তলে আপতিত হয় সেটা হচ্ছে আপতিত রশ্মি। আর প্রতিসরিত রশ্মি কি বলবো? যদি আপতিত রশ্মির বিভেদ তলে কি যায় বেঁকে যায় তাহলে সেটি হবে প্রতিসরিত রশ্মি। এখন দেখো আমরা যেখানে আপতিত রশ্মিতে বিভেদ তল প্রতিফলন পৃষ্ঠটা হচ্ছে কি বিভেদ তল, বিভেদ তল। এই যে বিভেদ তলের যে বিন্দুটাতে আপতিত হবে এখানে কোন বিন্দুতে আপতিত হয়েছে? এ ড্যাশ। তাহলে এ ড্যাশ হচ্ছে আপতন বিন্দু, এ ড্যাশটা হচ্ছে কি আপতন বিন্দু। তাহলে আপতন বিন্দু কাকে বলবো? আপতিত রশ্মি বিভেদ তলের উপর যে বিন্দুতে আপতিত হয়, যে বিন্দুতে আপতিত হয় তাকে বলবো আপতন বিন্দু। এখন অভিলম্ব কাকে বলবো? এখন এ ড্যাশ এম, মনে করি এই যে আপতন বিন্দুর উপর একটা লম্ব অঙ্কন করলাম, কি অঙ্কন করলাম? লম্ব অঙ্কন করলাম, এম এম ড্যাশ একটা লম্ব অঙ্কন করলাম। তাহলে এখানে বিভেদ তলের এই মাধ্যমের জন্য অভিলম্ব হচ্ছে, তাহলে এ ড্যাশ এম বা এ ড্যাশ এম ড্যাশ কি হচ্ছে অভিলম্ব, তাহলে অভিলম্ব কাকে বলবো? যে বলবো আপতন বিন্দুতে অঙ্কিত লম্ব, আপতন বিন্দুতে অঙ্কিত লম্বটা হচ্ছে কি অভিলম্ব। তাহলে এখান থেকে আমরা কিছু রাশিগুলো জেনে গেলাম যে পি ড্যাশ হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ বা বিভেদ তল, এ ড্যাশ হচ্ছে আপতিত রশ্মি, আপতিত রশ্মি কি বিভেদ তল, যে রশ্মিটা আপতিত হয় ওই রশ্মিকে কি বলবো? আপতিত রশ্মি। আপতিত প্রতিসরিত রশ্মি কি বলবো? যে আপতিত রশ্মি ওই বিভেদ তলের উপর আপতিত হয়ে যেদিকে সরে যায় এটা প্রতিসরিত, যা বেঁকে যায় অর্থাৎ বেঁকে যায় সেটা হচ্ছে প্রতিসরিত রশ্মি। আপতন বিন্দু কাকে বলবো? আপতিত রশ্মি বিভেদ তলের যে বিন্দুতে আপতিত হয় সেটা হচ্ছে আপতন বিন্দু। অভিলম্ব কাকে বলবো? আপতন বিন্দুর উপর অঙ্কিত লম্ব হচ্ছে অভিলম্ব। তাহলে আমাদের প্রতিসরণ সূত্রে আমরা তোমরা জানো তোমাদের বই প্রতিসরণ সূত্র কয়টা? দুইটা দেওয়া আছে। কয়টি দেওয়া আছে? দুইটি দেওয়া আছে। তাহলে এখন 2 নম্বর 1 নম্বর সূত্রটা কি বলছে একটু দেখি। দেখো তাহলে 1 নম্বর সূত্রটা কি বলছে? 1 নম্বর সূত্রটা বলছে যে আপতিত রশ্মি এ ড্যাশ, আপতিত রশ্মি থেকে এ ড্যাশ, এরপর কি বলছে? আপতন বিন্দুতে, আপতন বিন্দু থেকে এ ড্যাশ, এরপর বিভেদ তল বলছে কি
থাকা অবিলম্ব বিভেদকটা কি পি পি ড্যাশ তার উপর অবিলম্ব এ ড্যাশ এন এ ড্যাশ এন তাহলে এ ড্যাশ এন কি থাকে প্রতিসত্য রশ্মি থেকে এ ড্যাশ এন ড্যাশ তাহলে কি এ ড্যাশ এ ডবল ড্যাশ দেখো আপাতিত রশ্মি আপাতন বিন্দু অঙ্কিত অবিলম্ব প্রতিসত্য রশ্মি একই সমতলে থাকে মানে দেখো তো সবগুলো একই জায়গায় আছে কিনা দেখো এটা আপাতিত রশ্মি আবার এটা অবিলম্ব আপাতন বিন্দু প্রতিসত্য রশ্মি সকলে আছে একই বিন্দুতে তাই এজন্য প্রথম সূত্রটা বলা হচ্ছে যে আপাতিত রশ্মি ও বিভেদতলের উপর অঙ্কিত আপাতন বিন্দু প্রতিসত্য রশ্মি অঙ্কিত বিভেদতলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে কোথায় থাকে একই সমতলে থাকে তাহলে এটা গেল আমাদের এক নম্বর আলোচনা এবার দুই নম্বর আলোচনা কি প্রথম সূত্র গেল বা দ্বিতীয় সূত্রটা কি বলছে যে এক জোড়া নির্দিষ্ট মাধ্যমটা কি হতে হবে নির্দিষ্ট বায়ু তরল বায়ু তরল হতে হবে মানে নির্দিষ্ট মাধ্যম থাকতে হবে অবশ্যই মাধ্যমটা হতে হবে নির্দিষ্ট এবং নির্দিষ্ট রং শর্ত হচ্ছে দুটো একটা হচ্ছে নির্দিষ্ট মাধ্যম আর একটা হচ্ছে নির্দিষ্ট রং যদি নির্দিষ্ট মাধ্যম নির্দিষ্ট রং না হয় তাহলে সেক্ষেত্রে সূত্রটা প্রযোজ্য হবে না তাহলে নির্দিষ্ট মাধ্যম নির্দিষ্ট রঙের জন্য আপাতন কোণ ও সাইন কোণের অনুপাত এখন আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব থাকে এখন মূলত কথা হচ্ছে যে আপাতন কোণটা কতটা প্রতিসরণ কোণ কোনটা আমরা তো জানি না আপাতন কোণ কি আপাতিত রশ্মি অঙ্কিত অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে আপাতিত রশ্মি অঙ্কিত অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে আপাতন কোণ তাহলে কি বলতে পারি এ ড্যাশ এন এ ড্যাশ এন কি হবে আপাতন কোণ আপাতন কোণ তাহলে কি আপাতন কোণ কাকে বলবো আপাতিত রশ্মি অঙ্কিত অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে আপাতন কোণ তাহলে এ ড্যাশ এন এটা হচ্ছে আপাতন কোণ এটা হচ্ছে প্রতিসরণ কোণ কাকে বলবো প্রতিসরণ রশ্মি থেকে এ ড্যাশ এন ড্যাশ তাহলে প্রতিসরণ রশ্মিকে এ ডবল ড্যাশ এ ড্যাশ এন ড্যাশ হচ্ছে কি প্রতিসরিত কোণ তাহলে আপাতত কোণ প্রতিসরিত কোণ সর্বদাই কি থাকে এর অনুপাত মানে ভাগ তাহলে অনুপাত সর্বদা হচ্ছে একটা ধ্রুব রাশি তাহলে সর্বদা একটা কি হবে ধ্রুব হবে তাহলে সর্বদাই কি হবে ধ্রুব হবে তাহলে মনে করি তাহলে থিটা sin থিটা তাহলে এখানে দেখো আপাতত